রাজনৈতিক অঙ্গনে বরাবরই নানা ঘটনা দুর্ঘটনা ঘটে চলে, কিন্তু কিছু মুহূর্ত আসে যখন বহুদিনের চাপা রহস্য আর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে জনসম্মুখে উন্মোচিত হয় এক চরম সত্য। এমনই এক ভূমিকম্প সৃষ্টির ঘটনা সম্প্রতি আলোড়ন তুলেছে জাতীয় রাজনীতিতে, যেখানে একটি ছোট কিন্তু বিস্ফোরক ফেসবুক পোস্ট যেন হাটে হাড়ি ভেঙে দিয়েছে এক জাতীয় দলে, প্রশ্ন ছুড়ে দিয়েছে তাদের নৈতিক ও আদর্শের ভিত্তি নিয়ে। বন্ধু, তোমার লাল টুকরিকে স্বপ্ন আর পতাকা একটা সিটের বিনিময়ে বিক্রি করে দিও না। মাত্র এই কটা শব্দ, যা জাতীয় নাগরিক পার্টির একজন হেভিওয়েট নেতার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছিল, নিমিষেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এই পোস্টটির প্রতিটি শব্দ যেন এক তীব্র তীর হয়ে বিদ্ধ করেছে দলের অভ্যন্তরের গোপন রাজনীতিকে, আঘাত হেনেছে দলের নেতাদের দিকে। এই বক্তব্যের পেছনে রহস্য উন্মোচনে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন এনসিপির দিকে। কে সেই ব্যক্তি যাকে উদ্দেশ্য করে এনসিপির প্রবীণ ও প্রভাবশালী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এমন মর্মস্পর্শী সাধনবাণী উচ্চারণ করলেন? কে সেই ব্যক্তি যিনি একটি সংসদীয় আসনের বিনিময়ে এক পঙ্গু লেভেলের বশবর্তী হয়ে জাতীয় স্বপ্ন আর জাতীয় পতাকা অর্থাৎ আদর্শ নীতিকে বিসর্জন দিতে প্রস্তুত? এই প্রশ্ন এখন প্রতিটি সচেতন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এই রহস্যের অলিগলিতে প্রবেশ করে আমরা আজ জানতে চলেছি সত্যিকারের কারণ, যা কেবল একটি সাধারণ ফেসবুক পোস্ট নয়, বরং এক গভীর ষড়যন্ত্রের উন্মোচন। আজ আমরা দেখব কিভাবে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো, কিভাবে একটি আপাত নিরীহ ঘটনা থেকে উন্মোচিত হয় দীর্ঘদিনের চাপা থাকা অন্তর্দলীয় কোন্দল, বিশ্বাসঘাতকতা এবং আদর্শচ্যুতির ভয়াবহ চিত্র। এই ঘটনার প্রবাহ কেবল একটি দলের অভ্যন্তরীণ সংকটের কথা বলে না, বরং বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটকে ক্ষমতার লোভ ও আদর্শের পতনের এক করুণ কাহিনী তুলে ধরে। আপনারা নিশ্চয়ই স্মরণ করতে পেরেছেন, কয়েকদিন আগে এনসিপির রাজনৈতিক মহলে নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সময়ে এই গুঞ্জনের সাথে আরও একটি বিষয় সামনে এসেছিল। পাটোয়ারি যদি তার পদ, বিশেষ করে মুখ্য সমন্বয়কের পদ ছেড়ে দেন, তবে সেই শূন্য পদ পূরণ করতে চলেছে উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সময়ে এই বিষয়টি কেবলই একটি ভিত্তিহীন গুজব হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছিল। দলের পক্ষ থেকে সেই ধরনের কোনো সম্ভাবনার কথা পুরোপুরি অস্বীকার করা হয়েছিল। কিন্তু আজকের এই বিস্ফোরক ফেসবুক পোস্ট এবং এর পরবর্তী ঘটনার প্রবাহ স্পষ্ট করে দিচ্ছে যে সেই গুঞ্জন মোটেও ভিত্তিহীন ছিল না, বরং তা ছিল আসন্ন এক বৃহৎ নাটকেরই পূর্বাভাস। দিনের আলোর মতো এখন স্পষ্ট হয়ে উঠেছে যে সেই সময়ে যা গুজব বলে মনে হয়েছিল তা ছিল এক কঠিন সত্য, যা চাপা দিয়ে রাখার চেষ্টা করা হলেও অবশেষে তা ফেটে বেরিয়ে এসেছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে দাবি অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এবং অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এই দুইয়ের মধ্যে দূরত্ব দিন দিন বেড়ে চলেছে, যা এখন আর চাপা নেই। এই দূরত্বের মূলে রয়েছে আসিফ মাহমুদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং এনসিপি তার সাথে ভবিষ্যৎ অবস্থান নিয়ে তীব্র টানাপোড়েন। আসিফ মাহমুদ উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি দলের গুরুত্বপূর্ণ কোনো পদে আসতে আগ্রহী, কিন্তু দলের কোনো পদে তিনি অধিষ্ঠিত হবেন এই বিষয়টি নিয়ে মূলত শুরু হয়েছে সেরকম জটিলতা ও অন্তর্দ্বন্দ্ব। আসিফ মাহমুদ চান সরকার থেকে পদত্যাগ করার পূর্বেই তার দলের সেই কাঙ্ক্ষিত পদটি নিশ্চিত হোক, যাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ সুদৃঢ় হয়। কিন্তু এর বিপরীতে আসিফ মাহমুদের প্রত্যাশিত সেই গুরুত্বপূর্ণ পদটি দিতে রাজি নয়, যা এই জটিলতার মূল কারণ। তাদের এই অনীহা কেবল আসিফ মাহমুদের আকাঙ্ক্ষাকেই বাধাগ্রস্ত করছে না, বরং দলের ভেতরের ক্ষমতার ভারসাম্য ও নেতৃত্বের বিন্যাসকেও প্রশ্নবিদ্ধ করছে। এই টানাপোড়েনের মাঝে উঠে এসেছে আসিফ মাহমুদের অনুসারীদের জোরালো দাবি। তার অনুসারীরা, যারা মূলত এনসিপির বৈষম্য বিরোধী জাতীয় ছাত্র শক্তি এবং জাতীয় যুব শক্তির মতো সংগঠনগুলোর সাথে জড়িত, তারা চান আসিফ মাহমুদ যেন দলের মুখ্য সমন্বয়কারীর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ পান। এই পদটি বর্তমানে এনসিপির জন্য অত্যন্ত সংবেদনশীল এবং প্রভাবশালী, যা নির্বাচনকালীন সময়ে দলের কার্যক্রম পরিচালনা ও নীতি নির্ধারণের কেন্দ্রীয় ভূমিকা পালন করে। দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে এই মুখ্য সমন্বয়কের গুরু দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান এবং দলের একজন স্ট্র্যাটেজিক লিডার হিসেবেও
হয়েও কাজ করছেন। অর্থাৎ আসিফ মাহমুদ এমন একটি পদ চাইছেন যা বর্তমানে দলের একজন হেভিওয়েট নেতাদের দখলে। এই পরিস্থিতিতে এনসিপির শীর্ষ নেতৃত্বের পক্ষে আসিফ মাহমুদের দাবি মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছে, যা দলের ভেতর এক নতুন সংকটের জন্ম দিয়েছে। মুখ্য সমন্বয়কের কাঙ্ক্ষিত পদ না পেয়ে আসিফ মাহমুদ বসে থাকেননি। তিনি তার নিজস্ব কৌশলে দলের অভ্যন্তরে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই চেষ্টার অংশ হিসেবে আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত থাকা কমিটিকে সক্রিয় করে তুলেছে এবং তার আস্থাভাজন অনুসারী রিফাত রশিদকে সেই কমিটির সভাপতি বানিয়েছে। এই পদক্ষেপে এনসিপি এবং জাতীয় ছাত্র শক্তির মধ্যে এক গভীর অস্বস্তি তৈরি হয়েছে, কারণ দলের একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠনকে এমনভাবে সক্রিয় করে তোলার ফলে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কর্তৃত্ব এবং শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে। এছাড়াও রাজনৈতিক অঙ্গনে আরও একটি গুঞ্জন প্রবলভাবে ছড়িয়ে পড়েছে যে আসিফ মাহমুদের ইশারাতেই নাকি গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও গণঅভ্যুত্থানের ৯ দফার ঘোষক আব্দুল্লাহ কাদেরের নেতৃত্বে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই গুঞ্জন যদি সত্য হয় তবে তা এনসিপির জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ এটি দলের বিভেদকে আরও স্পষ্ট করে তুলবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আসিফের অনুসারী হিসেবে পরিচিত আব্দুল কাদের বর্তমানে এনসিপির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় ছাত্র শক্তির কোনো পদেই নেই, যা তার কর্মকাণ্ডকে আরও রহস্যময় করে তুলেছে। এই আব্দুল কাদের ইদানিং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভিন্নভাবে কটাক্ষ করছে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছে। কাদের সরাসরি নাহিদ ইসলামের দিকে আঙ্গুল তুলে বিএনপির সাথে এনসিপির গোপন বোঝাপড়া এবং আসন ভাগাভাগির গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন, যা এনসিপির জন্য এক বিরাট আঘাত। কাদের অভিযোগগুলো ছিল অত্যন্ত বিস্ফোরক। তিনি বলেন, একটা দলের নেতারা দিনের বেলায় ডাক হাঁক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে, আর রাতের বেলায় বিএনপির বাসায় গিয়ে ধর্ণা দেয়। এই অভিযোগের মধ্যে তিনি এনসিপির নেতৃত্বের দ্বৈত চরিত্রকে তুলে ধরেছে, যা সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে। আব্দুল কাদের এখানেই থেমে যাননি, তিনি আরও সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন যা তাদের রাজনৈতিক অঙ্গনকে তোলপাড় সৃষ্টি করেছে। মিডিয়ায় গলাবাজি বা আপোষহীন ওই নেতা মানে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার ইমাম সাহেবের অর্থাৎ নাহিদ ইসলাম গত 15 দিনে 20টি সিটের জন্য বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের বাসায় 3বার মিটিং করেছেন। মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার। এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে তা এনসিপির নেতাদের জন্য চরম লজ্জাজনক, কারণ তারা একদিকে নিজেদের আপোষহীন ও আশাবাদী হিসেবে তুলে ধরেছেন, অন্যদিকে গোপন বিরোধী দলের সাথে আসন ভাগাভাগির জন্য দেন দরবার করছেন। এই ধরনের দ্বৈত চরিত্র রাজনীতির প্রতি মানুষের বিশ্বাসকে আরো দুর্বল করে তোলে। কাদের আরো হতাশার সাথে বলছেন, গণঅভ্যুত্থানের পর দেশের চিত্র হওয়ার কথা ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে, তরুণরাই থাকবে ড্রাইভিং সিটে, দেশের ভবিষ্যৎ নির্ধারণের তাদের ভূমিকা থাকবে মুখ্য। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে খোদ সেই ইমামরাই 20টি সংসদীয় আসনের জন্য দরাদরি করে বেড়াচ্ছে, যা তরুণ প্রজন্মের স্বপ্ন আকাঙ্ক্ষার প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা। আব্দুল কাদেরের অভিযোগ এখানে শেষ নয়, তিনি আরও ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই নেতারা আসন ভাগাভাগির কৌশল হিসেবে জনসম্মুখে মিডিয়ায় নানাভাবে গালিগালাজ করে বেড়াচ্ছেন, যেন নিজেদের আপোষহীন হিসেবে প্রমাণ করতে পারেন। অথচ রাতের আধারে তারা ঠিকই বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে ধর্ণা দেন, কিন্তু এই ধর্ণা দিয়েও যখন আসন মেলে না তখন তারা দলের ভেতরে শুরু করেছেন নতুন নাটক। এই পর্যায়ে কাদের দলের ভেতরে নাহিদ আসিফ গ্রুপিং এর উত্তাপকে সামনে আনেন, যা দলের মধ্যে দীর্ঘদিনের চাপা ক্ষোভকে উস্কে দেয়। তিনি বলেন, বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে অন্যদিকে মাইনাস করে, গুটি কয়েক মানুষের মধ্যে দল কুক্ষিগত করে। এই কথাগুলোর মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এনসিপির ভেতরের ক্ষমতার কেন্দ্রীকরণ এবং ঘনিষ্ঠ কতিপয় লোকের হাতে সকল ক্ষমতা ধরে রাখার প্রবণতা কত তীব্র। আব্দুল কাদেরের অভিযোগ অনুযায়ী গভীরতা আরও বাড়ে যখন তিনি দলের ভেতরের আপোষের নেতাদের স্বরূপ উন্মোচন করেন। তিনি বলেন, এই নেতাদের মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত অন্যান্য আসনগুলো নিশ্চিত হলে তথাকথিত আপোষের নেতাদেরও বিক্রি হতে কোনো সমস্যা নেই। অর্থাৎ আদর্শ ও নীতির চেয়ে তাদের কাছে ব্যক্তিগত ক্ষমতা ও আসনই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের এই মাইনাস রাজনীতি ও অপরাজনীতির শিকার হয়ে যখন কেউ স্বাধীনভাবে রাজনীতির সিদ্ধান্ত নিতে চায় তখনই তাদের লাল টুকটুকে স্বপ্ন বিক্রির মতো অপবাদ দেওয়া হয়। এই কথাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারির প্রাথমিক ফেসবুক পোস্টের
ধরনের এক বিদ্রুপাত্মক সম্পর্ক তৈরি করে, যেখানে কাদের আসলে পাটোয়ারির বিরুদ্ধে সেই অভিযোগের মোড় ঘুরিয়ে দিয়েছেন। কাদেরের এই বক্তব্যগুলো দলটির আংশিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। তিনি আরও বলেন যে 20 জনের জন্য সিট চাওয়া হয়েছে, সেই তালিকাটি তিনি এখন প্রকাশ করছেন না। তবে তিনি আশা প্রকাশ করছেন যে দলের ক্ষমতার কুক্ষিগত করা মাইনাসের রাজনীতি এবং কোরআনবাজির এই বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও হয়তো ঘুম ভাঙবে। তবে আব্দুল কাদেরের ঘুম যে ভেঙেছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। তিনি এমন একটা সময় কাদেরের ঘুম ভাঙালেন যখন তার অবস্থা জলে কুমির ডাঙায় বাঘের মতো বিপজ্জনক। অর্থাৎ তিনি এমন এক পরিস্থিতি ও জলে জড়িয়ে পড়েছেন যেখানে তার সামনে আর পেছনে উভয় দিকেই ঘোর বিপদ। এটি কেবল তার ব্যক্তিগত সংকট নয়, বরং নাহিদ ও আসিফের মতো শক্তিশালী কোরামের মধ্যে বিপ্লবী আব্দুল কাদেরের রাজনীতির জীবনকে মাঠে মারা যাওয়ার উপক্রম হয়েছে। কাদের সম্ভবত আগে বুঝতে পারেনি যে নাহিদ ইসলামের মতো নেতা আব্দুল কাদের ব্যবহার করে শিবির এবং সাদিক কায়েমের বিরুদ্ধে এক ঘৃণ্য ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিলেন। এর কারণও ছিল পরিষ্কার, নাহিদ তখন এর বিনিময়ে কাদেরের সামনে ভিপি পদের লোভনীয় মূলা ঝুলিয়ে দিয়েছেন। আব্দুল কাদেরের সাহস, যোগ্যতা সহ অনেক গুণই ছিল, কিন্তু তার কথাবার্তা ও কাজে কর্মের ধরন ছিল একেবারে নিম্ন পর্যায়ে, যা তাকে সহজেই কারো হাতের খেলার পুতুল বানিয়ে দেওয়ার সুযোগ করে দিত। নাহিদ সাহেব খুব ভালো করে জানতেন যে কাদের দিয়ে আসলে বড় মাপের রাজনীতি হবে না, কিন্তু তিনি যেহেতু সাদিক কায়েম শিবিরের বিরুদ্ধে শিবিরই একজন ব্যবহার করে একটি ন্যারেটিভ তৈরি করার সুযোগ পাচ্ছিলেন, তাই নাহিদ ইসলাম সে সময় প্রাক্তন শিবির সদস্য আব্দুল কাদেরকে বেছে নিয়েছিলেন। নাহিদ খুব সহজেই জানতেন যে এই রাজনৈতিক খেলার মাধ্যমে আব্দুল কাদেরের ক্যারিয়ার সম্পূর্ণরূপে আউট অফ ডিসকাস হয়ে যাবে, অর্থাৎ তার রাজনীতির ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। কিন্তু অবুঝ বালক আব্দুল কাদের সে সময় নাহিদের একটি কূটকৌশল ধরে রাখতে পারেনি, যা এখন তার জন্য চরম বিপদ ডেকে এনেছে। গণঅভ্যুত্থানের সময়ে সরাসরি এই নেতাদের মধ্যে যে গ্রুপিং ও কোন্দল শুরু হয়েছে তা শেষ পর্যন্ত তাদের প্রত্যেকেই ধ্বংস করে দেবে, তাদের রাজনৈতিক অস্বস্তি সম্পূর্ণরূপে মুছে দেবে, এমনটাই আশা করা যাচ্ছে। এই গ্রুপিং এর ফলস্বরূপ আসিফ মাহমুদের ভবিষ্যৎও অন্ধকারাচ্ছন্ন বলে মনে হচ্ছে। যদি আসিফ বিএনপির টিকিটে ঢাকা 10 আসনে নির্বাচন করেন, তাহলে তার নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই। এমনকি নির্বাচনে জিততে না পারলে তিনি পরবর্তীতে বিএনপির কোনো বড় নেতাও হতে পারবেন না। এর পেছনে একটি শক্তিশালী কারণও রয়েছেন। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন আসিফের পেছনে লেগে আছে। আসিফের কারণে মেয়র হতে না পারার যে ক্ষোভ, সেই ক্ষত ইশরাক আজীবন ভুলতে পারবেন না। ফলে এই নির্বাচনের পরে আসিফ মাহমুদ রাজনীতির ক্যারিয়ার সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আসিফের ক্যারিয়ার যদি নাই হয়ে যায়, তাহলে তার অনুসারী আব্দুল কাদেরেরও কোনো রাজনৈতিক ভবিষ্যৎ থাকবে না। তাদের দুজনেরই ভাগ্য যেন একই সুতোয় বাঁধা পড়েছে। এবার আসা যাক নাহিদ এবং তার এনসিপির বিষয়ে। নাহিদকে একসময় জুলাইয়ের নায়ক বলে মনে করা হলেও তিনি যে ধরনের ডার্টি পলিটিক্স, গ্রুপিং এবং জামাত শিবিরের বিরুদ্ধে গালাগালি করতে শুরু করেছেন, তাতে এই দলটি হয়তো নির্বাচনের পর পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। একটি ছোট দলের ভেতরে এত বড় গ্রুপিং এবং কোন্দল চলছে, যা কল্পনারও বাইরে। তাছাড়া এই দলের একজনও প্রকৃত কর্মী নেই, সবাই নিজেদের নেতা ভাবে। ফলে দলের শৃঙ্খলা বলতেও কিছু নেই। কিছু গোড়ামি এবং অহংকারের কারণে এনসিপি জামায়াত ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। একসময় জামায়াতি এনসিপির রাজনীতিতে দাঁড় করে দিয়েছেন, অথচ সেই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে এনসিপি এখন চরম সংকটে। উল্টো দিকে বিএনপির কিছু আসনের লোভ দেখিয়ে এনসিপিকে জামাতের বিরুদ্ধে একটি ন্যারেটিভ তৈরি করার অপচেষ্টাও করেছিল, যা এনসিপি গ্রহণ করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে তা বিএনপির কাছেও কোনো রকম কুল পাচ্ছে না, আর জামায়াত ইসলামের কাছে ফিরে যেতেও তারা লজ্জা পাচ্ছে, যার ফলে তারা একলা ও নিঃসঙ্গ হয়ে পড়েছে। এই সামগ্রিক পরিস্থিতি দেখে আক্ষেপ করে আরিফ মাহমুদ নামের একজন মন্তব্য করেছেন, অন্য দলের যারাই নির্বাচিত হোক না কেন কোনো আপত্তি নেই, জাতীয় নাগরিক পার্টি যেন কেউ নির্বাচিত না হয়। এই দল জনগণ ও রাজনীতির দুশ্মন, জুলাইয়ের গাদ্দার। আরিফ মাহমুদের এই মন্তব্য এনসিপির প্রতি সাধারণ মানুষের চরম হতাশার প্রতিফলন। তিনি আরও বলেছেন, জুলাইয়ের সকল আশা আকাঙ্ক্ষা কেজি দরে বিক্রি করেছে তারা। জুলাই অভ্যুত্থানের পর এই দেশের মানুষের মাঝে যে নতুন স্বপ্ন তৈরি করেছিল, এই দেশ নতুন করে গড়ে তোলার যে ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, নতুন সংবিধান, নতুন দেশ আর নতুন স্বপ্ন নিয়ে এই দেশ নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় জনগণ ব্যক্ত করেছিল, তা সবই ধরিত করেছে এনসিপি। তাদের কেরামতির কাছে একে একে মাইনাস রাজনীতি, ভাই ব্রাদার কোরাম তৈরি করে ক্ষমতার কক্ষিগত করা, সরকারের বিভিন্ন অংশীদারিত্ব হয়ে নিজেদের আখের গোছানো, চাঁদাবাজির নিয়োগ বাণিজ্য, দুর্নীতি করে নিজেদের টাকার পাহাড় বানানো, সবকিছুই পুরো জুলাই আকাঙ্ক্ষা নষ্ট করে দিয়েছে। এই জাতীয় নাগরিক পার্টি কেবল নিজেদের স্বার্থ হাসিল করেছে এবং জনগণের স্বপ্নকে গলা টিপে
করেছে। এরপর এনসিপি শুরু করেছে অপরাজনীতির নোংরামি বেয়াদবি এবং এই নোংরামির উপযুক্ত জবাব দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যারা তাদের অপরাজনীতিকে জয় বাংলা করে দিয়েছে। আশা করা যায় এই দেশের সাধারণ মানুষও তাদের একইভাবে জয় বাংলা করে দেবে। জুলাইয়ের গাদ্দার হিসেবে এদেরকে কেউ আর ভোট দেবে না এবং তাদের রাজনীতির ভবিষ্যৎ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তবে এদের ধ্বংসটা নীরব হবে না, সম্ভবত কোনো বড় অঘটনের মধ্যে তা সংঘটিত হবে। কারণ শোনা যাচ্ছে আসিফ মাহমুদ নিজেই নাকি একটি নতুন দল খুলতে যাচ্ছেন। যদি এটি সত্যি হয় তাহলে এই দুদলের মধ্যে শুরু হবে চরম কামড়াকামড়ি, যা জাতিকে হয়তো আরো কিছুদিন সহ্য করতে হবে। এই পুরনো ঘটনা যেন সেই পুরনো প্রবাদ বাক্যটিকে আবারও সত্য প্রমাণ করে, লোভে পাপ পাপে মৃত্যু। দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে ঘরে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।